ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো পৃথিবীর গতিপথই যেন পাল্টে দেয়। ফরাসি বিপ্লব ঠিক সেরকমই একটা ঘটনা। তো আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব ঠিক কি কারণে এই বিপ্লবের আগুন জ্বলে উঠেছিল আর কিভাবে সেটা একটা গোটা রাজতন্ত্রকে ভেঙে চুরমার করে দিয়েছিল। শুরুটা করা যাক বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের একটা কথা দিয়ে। তিনি বিপ্লবের ঠিক আগের ফ্রান্সকে কি বলেছিলেন জানেন? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। মানে ভাবুন একবার, একটা মাত্র বাক্য, আর তাতেই যেন পতনের একেবারে কিনারায় দাঁড়িয়ে থাকা একটা সিস্টেমের পুরো ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। প্রথমেই আসি পুরাতন তন্ত্রের ফাটল প্রসঙ্গে, মানে অষ্টাদশ শতকের ফ্রান্সে বিপ্লবের জন্য মঞ্চটা কিভাবে তৈরি হচ্ছিল। আসলে তখন ফ্রান্সের ভিতরের সমস্যাগুলো এতটাই গভীর হয়ে গিয়েছিল যে দেশটা একটা বারুদের স্তূপের মতো হয়েছিল। দরকার ছিল শুধু একটা স্ফুলিঙ্গের। এই যে পুরাতন তন্ত্র বা ফরাসিতে যাকে বলা হয় অঁসিয়া রেজিম, এটা আসলে ছিল তখনকার সামাজিক আর রাজনৈতিক ব্যবস্থা। এর দুটো মূল ভিত্তি ছিল। এক, রাজার হাতে সব ক্ষমতা, মানে নিরঙ্কুশ রাজতন্ত্র। আর দুই, সমাজের স্তরে স্তরে মারাত্মক বৈষম্য। এই বৈষম্যটা বুঝতে হলে ফরাসি সমাজের এই তিনটি এস্টেট বা স্তরকে দেখতে হবে। দেখুন, প্রথম এস্টেটে ছিল যাজকরা, মাত্র 1%। দ্বিতীয় এস্টেটে ছিল অভিজাতরা, প্রায় 2%। আর বাকি 97% মানুষই ছিল তৃতীয় এস্টেটের, মানে আমজনতা। অথচ এই বিশাল সংখ্যক মানুষের হাতে কোনো ক্ষমতাই ছিল না। ভাবা যায় ব্যবস্থাটা কতটা অন্যায় ছিল তা সবচেয়ে ভালো বোঝা যায় কর বা ট্যাক্সের ব্যাপারটা দেখলে। প্রথম আর দ্বিতীয় এস্টেট, মানে যাজক আর অভিজাতরা, বলতে গেলে কোনো করই দিত না। সব করের বোঝা চাপানো হয়েছিল ওই তৃতীয় এস্টেটের ওপর। যেমন ধরুন টেইলি, যেটা ছিল জমির ওপর কর; গ্যাবেল, মানে লবণের ওপর কর; আবার গির্জাকেও কর দিতে হতো, যেটাকে বলা হতো টাইথ। এই সব কিছুর চাপে সাধারণ মানুষের জীবনটা একদম দুর্বিষহ হয়ে উঠেছিল। আর এই সব কিছুর উপরে ছিল বুর্ব রাজতন্ত্র। তাদের ক্ষমতা যে কতটা সীমাহীন ছিল তা রাজা চতুর্দশ লুইয়ের ওই বিখ্যাত একটা কথাতেই পরিষ্কার, লেতা সেমোয়া, অর্থাৎ আমি রাষ্ট্র। মানে এখানে জনগণের মতামতের কোনো জায়গাই ছিল না। রাজার কথাই ছিল শেষ কথা, রাজার ইচ্ছেই ছিল দেশের আইন। তো এই যে একটা বারুদের স্তূপ তৈরি হলো, তাতে আগুনটা লাগালো কারা? সেই স্ফুলিঙ্গের যোগান দিয়েছিল কিছু নতুন ধারণা, আলোকপ্রাপ্তির যুগের কিছু দার্শনিকদের চিন্তা, যা পুরো পরিস্থিতিটাকেই বদলে দিতে শুরু করে। এদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন জান জাক রুসো। তাকে তো ফরাসি বিপ্লবের জনকও বলা হয়। তার বিখ্যাত বই দ্য সোশ্যাল কন্ট্রাক্টে তিনি একটা দারুণ বৈপ্লবিক কথা বলেছিলেন। তিনি বলেন, সরকার ঈশ্বরের তৈরি কোনো জিনিস না, সরকার তৈরি হওয়া উচিত সাধারণ মানুষের ইচ্ছার ওপর ভিত্তি করে। বুঝতেই পারছেন, এই একটা কথাই ছিল রাজতন্ত্রের একেবারে গোড়ায় আঘাত করার মতো। এরপর আসি মন্তেস্কুর কথায়। তার বই দ্য স্পিরিট অব দ্য লজে তিনি স্বৈরাচার আটকানোর জন্য একটা অসাধারণ আইডিয়া দেন। সেটা হলো ক্ষমতার বিভাজন। মানে সরকারের পুরো ক্ষমতাটা একজনের হাতে না রেখে আইন, শাসন আর বিচার, এই তিনটে ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আর কেউই একা সব ক্ষমতার মালিক হতে পারবে না। আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ভোল্টেয়ার। তার লেখা ছিল তলোয়ারের মতো ধারালো। তিনি তখনকার ফ্রান্সকে সরাসরি একটা রাজনৈতিক কারাগার বলে ডাকতেন। তিনি বলতেন ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আর যুক্তির শাসনের কথা। তার এইসব লেখা সাধারণ মানুষের চিন্তাভাবনার রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। তো একদিকে জমে থাকা ক্ষোভ আর অন্যদিকে এই সব নতুন ধারণা, এই দুটো মিলে কিভাবে একটা বিতর্কের পর্যায় থেকে সরাসরি বিদ্রোহে পৌঁছে গেল। চলুন এবার বিপ্লবের সেই বিস্ফোরণের পর্বটা দেখা যাক। 1789 সালটা ছিল খুবই নাটকীয় একটা বছর। সবকিছু খুব দ্রুত ঘটছিল। দেখুন, মে মাসে 175 বছর পর এস্টেটস জেনারেলের অধিবেশন বসল। কিন্তু সেখানে ভোট দেয়া নিয়েই লাগল গণ্ডগোল। এরপর জুনে তৃতীয় এস্টেটের প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ নিলেন যে তারা একটা নতুন সংবিধান তৈরি করবেনই। আর তারপর জুলাইতে ঘটল সেই আসল বিস্ফোরণ। আর সেই তারিখটা ছিল 14 জুলাই 1789। এই দিনটাকেই ফরাসি বিপ্লবের প্রতীকী শুরু বলে ধরা হয়। সেদিন প্যারিসের মানুষ স্বৈরাচারী শাসনের প্রতীক বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেয়। এটাই ছিল রাজার ক্ষমতার উপর প্রথম বড় আঘাত। বাস্তিলের পতনের প্রভাব ছিল ব্যাপক। এটা শুধু রাজার ক্ষমতা কমার ইঙ্গিত ছিল না, এটা গোটা ইউরোপের স্বাধীনতাকামী মানুষের জন্য একটা আশার আলো হয়ে উঠেছিল। জাতীয় সভার ক্ষমতা অনেক বেড়ে গেল। আর অন্যদিকে অনেক অভিজাত, যাদেরকে এমিগ্রি বলা হতো, তারা ভয়ে দেশ ছেড়ে পালাতে শুরু করল।
বিপ্লবের বিস্ফোরণ তো হল, কিন্তু এর পরের পথটা ছিল আরও অনেক বেশি জটিল আর রক্তাক্ত। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, এই যাত্রাপথটা মোটেও সহজ ছিল না। চলুন সেই পর্বের দিকে এগোনো যাক। রাজতন্ত্রের পতনটা কিন্তু একদিনে হয়নি, এটা ধাপে ধাপে হয়েছিল। প্রথমে ১৭৯১ সালে একটা নতুন সংবিধান তৈরি হলো, যেখানে রাজার ক্ষমতা কমানো হলো, কিন্তু তাতেও সব সমস্যার সমাধান হলো না। পরের বছর ১৭৯২ সালে রাজাকে পুরোপুরি ক্ষমতা থেকে সরিয়ে সপরিবারে বন্দী করা হলো, আর এর চূড়ান্ত পরিণতি হল ১৭৯৩ সালের ২১শে জানুয়ারি। সেদিন রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হল, রাজাকে হত্যা করার দরকারটা কেন পড়ল? এর পেছনের যে যুক্তি, তা দিয়েছিলেন জ্যাকোবিনদের নেতা ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার। তার সেই বিখ্যাত কথাটা ছিল শিওরে ওঠার মতো, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হতো, সেটার নাম গিলোটিন। খুব দ্রুতই এই গিলোটিন হয়ে ওঠে বিপ্লবের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, মানে সন্ত্রাসের রাজত্বের প্রধান প্রতীক। আর ঠিক এখানেই বিপ্লবের মহান আদর্শ আর ভয়াবহ বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক দেখা যায়। একদিকে বলা হচ্ছিল স্বাধীনতা, সাম্য, মৈত্রীর কথা, নাগরিকের অধিকারের কথা, আর অন্যদিকে চলছিল নৃশংসতা। একদিকে জ্যাকোবিনদের চালানো লাল সন্ত্রাস, আর একদিকে তাদের বিরোধীদের চালানো শ্বেত সন্ত্রাস। এই দুয়ের মাঝখানে পড়ে প্রায় ৪০,০০০ মানুষকে জীবন দিতে হয়েছিল। তবে এই সন্ত্রাসের রাজত্বের শেষটা ছিল ভীষণ নাটকীয়। ব্যাপারটা হলো, যে লোকটা এই সন্ত্রাসের জন্ম দিয়েছিলেন, সেই রোবস্পিয়ার ১৭৯৪ সালের ২৮শে জুলাই নিজেই সেই গিলোটিনের শিকার হন, আর তার মৃত্যুর সঙ্গেই বিপ্লবের ওই চরমপন্থী অধ্যায়েরও অবসান ঘটে। বলা যায়, সন্ত্রাস যেন নিজেকেই গিলে খেল। রোবস্পিয়ারের পতনের পর ফ্রান্সের শাসনভার নিল ৫ সদস্যের একটা কমিটি। এই সময়টাকে বলা হয় ডিরেক্টরি শাসন। এটা জ্যাকোবিনদের চরমপন্থার বদলে একটা তুলনামূলকভাবে রক্ষণশীল সরকার ব্যবস্থা ছিল। এত রক্ত, এত বিশৃঙ্খলার পরেও ফরাসি বিপ্লব কিন্তু পৃথিবীকে ৩টা অসাধারণ শব্দ উপহার দিয়ে গেছে, যা আজও আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়। সেই ৩টি শব্দ হল স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য, মৈত্রী। আচ্ছা, আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে এই আদর্শগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।